ক্লাস 7 এর নতুন অধ্যায় আজকে আমরা পড়ব পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার। তাহলে দেখো, প্রথমে আমাদের শক্তি সম্পর্কে জানতে হবে। তো শক্তি মানে কি? দেখো, শক্তি মানে হলো কোনো একটা, ধরো যে কোনো কাজ বা কার্য ঘটছে, তাহলে কার্য ঘটা মানে যার প্রভাবে কোনো কার্য ঘটে সেটাকে শক্তি বলা হয়। তার মানে কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। এটার মানে কি? ধরো কোনো একটা, ধরো ফ্যান চলছে বা কোনো পাখা চলছে, এবার সেই পাখাটা যখন চলে তাহলে সেটা কি কারণে চলে? তড়িৎ শক্তির কারণে। তাহলে সেই যে তড়িৎটা আছে সেটা শক্তির কারণে চলছে। তার মানে যে ফ্যানটা কার্য করছে সেই কার্যটা কেন হচ্ছে? শক্তির কারণে। তার জন্য বলা হচ্ছে যে কার্য করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। ঠিক আছে? তাহলে এবার তোমরা জানো, আমরা মেন পয়েন্টগুলো এখানে নোট করব। তাহলে শক্তি মানে কি বললাম? দেখো, কার্য করার সামর্থ্য, এটা ক্লাস তোমরা 6 থেকে পড়ে আসছো যে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, আমরা জানবো যে শক্তির যে বিভিন্ন রূপ, মানে শক্তি অনেক প্রকারের রূপে থাকতে পারে, যেগুলো তোমরা জানো। যেমন আছে আলোক শক্তি, তাপ শক্তি, পারমাণবিক শক্তি, নিউক্লিয় শক্তি, চৌম্বক শক্তি। তাহলে এই যে বিভিন্ন ধরনের শক্তি আরও আছে অনেক। তাপগুলো শক্তি যেগুলো আছে সেগুলো বিভিন্ন রূপে থাকতে পারে। ঠিক আছে? তাহলে শক্তি মানে বললাম কোনো একটা বস্তুর যে কাজ করার যে সামর্থ্য সেটাকে বলা হয় শক্তি, এবং শক্তি যেটা আছে সেটা বিভিন্ন রূপের মাধ্যমে থাকতে পারে। এবার যেটা আমাদের অধ্যায়ে আছে পরিবেশ বান্ধব শক্তি, তাহলে এটা সম্পর্কে বলবো। তাহলে পরিবেশ বান্ধব শক্তি মানে কি? দেখো, যে শক্তি পরিবেশের কোনো ক্ষতি করে না। তাহলে বললাম যে শক্তি পরিবেশের কোনো ক্ষতি করে না এবং যেটা পরিবেশে কোনোদিনও শেষ হবে না। মানে এমন এক ধরনের শক্তি যেটা সব সময় থাকবে, যেটা শেষ হবে না। তাহলে যে শক্তি পরিবেশের কোনো ক্ষতি করে না এবং পরিবেশে শেষ হয় না, সেই ধরনের শক্তিকে বলা হবে পরিবেশ বান্ধব শক্তি। যেমন সৌরশক্তি। দেখো, সৌরশক্তি যেটা আছে সেটা পরিবেশের কোনো ক্ষতি করে না। আবার সৌরশক্তি যেটা আছে সেটা অনেক বছর, মানে প্রায় শেষ হবে না, প্রায় অনেক কোটি বছর পরে হয়তো শেষ হবে, মানে এক কথায় শেষ খুবই হবে না। তাহলে এবার দেখো, আমি যেটা বলছি পরিবেশের কোনো ক্ষতি করবে না এবং যেটা পরিবেশে থাকবে সব সময়, তাহলে সেই ধরনের শক্তিকে বলা হবে পরিবেশ বান্ধব শক্তি। তাহলে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? যে সকল শক্তি পরিবেশের কোনো ক্ষতি করে না এবং পরিবেশে সেগুলো অফুরন্ত অবস্থায় থাকে, সেই ধরনের শক্তিকে বলা হয় পরিবেশ বান্ধব শক্তি। আমি লিখে দেবো। তারপর পরিবেশ বান্ধব শক্তি যেমন সৌরশক্তি হতে পারে, বায়ু শক্তি যেমন আছে, বায়ু শক্তিটাও সেম। দেখো, বায়ু শক্তি সর্বদা থাকবে। তাহলে বায়ু যতদিন আছে, মানে পৃথিবী যত আছে, সব সময় শক্তিগুলো থাকবে। তারপরে আরও আছে যেমন ধরো জোয়ার ভাটার শক্তি, এগুলো আমরা প্রত্যেকটা ডিটেলস একটু পরে জানবো। ঠিক আছে? তাহলে এবার দেখো পরিবেশ বান্ধব শক্তি যেটা বললাম তোমরা সেটা লিখো, পরিবেশ বান্ধব শক্তি। পরিবেশ বান্ধব শক্তি মানে কি? লিখো, যে সকল শক্তি পরিবেশের কোনো ক্ষতি করে না এবং পরিবেশে সীমিত নয় মানে কি? যেটা শেষ হবে না। সীমিত নয় মানে যেটা কোনোদিনও শেষ হবে না, তাদের পরিবেশ বান্ধব শক্তি বলে। এটা লিখে নাও। যেমন সৌর শক্তি, বায়ু শক্তি। তাহলে এই যে বললাম সৌরশক্তি এবং বায়ু শক্তি, সেগুলো হয়ে গেল পরিবেশ বান্ধব শক্তি। ঠিক আছে? তাহলে পরিবেশ বান্ধব শক্তি এগুলো মনে রাখবা, যে সকল শক্তি পরিবেশের কোনো ক্ষতি করে না এবং পরিবেশে সীমিত পরিমাণে থাকে না, সেগুলোকে বলা হয় পরিবেশ বান্ধব শক্তি। নেক্সট এবার দেখো, এবার জানবো যে পরিবেশ বান্ধব যে শক্তি সেগুলোর বৈশিষ্ট্য কি কি আছে, মানে পরিবেশ বান্ধব শক্তির কারণে কি কি ঘটে বা তাদের যে বৈশিষ্ট্য আছে সেগুলো। তাহলে দেখো, প্রথম যেটা বৈশিষ্ট্য পরিবেশ বান্ধব শক্তি, এগুলো তোমরা ভালোভাবে নোট করবা। তাহলে যেটা বলছিলাম, এটা কোনো পরিবেশের ক্ষতি করে না। তাহলে এটা তার প্রধান বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য, যে কোনো পরিবেশের ক্ষতি করে না। ঠিক আছে? প্রথম পয়েন্টটা তোমরা লিখো, বৈশিষ্ট্য আকারে লিখো, পরিবেশের ক্ষতি, আমি সংক্ষেপে লিখছি, করে না। ঠিক আছে? এটা তাহলে পরিবেশের কোনো ক্ষতি করে না। ঠিক আছে? নেক্সট দেখো, 2 নম্বর পয়েন্ট যেটা তোমরা লিখবা, পরিবেশের ক্ষতি করে না, তার সঙ্গে এটা দেখো প্রকৃতিতেই পাওয়া যায়। তাহলে যে পরিবেশ বান্ধব শক্তি সেটা পরিবেশের মধ্যেই পাওয়া যায়। তাহলে যেমন ধরো সৌরশক্তি আছে, সেটা প্রকৃতি থেকেই আসবে, বায়ু শক্তি সেটা প্রকৃতি থেকেই আসবে। তাহলে পরিবেশ বান্ধব শক্তি প্রকৃতি থেকেই পাওয়া যায়। তাহলে 2 নম্বর পয়েন্ট লিখো, তোমরা ভালোভাবে লিখবা, আমি জাস্ট লিখছি প্রকৃতিতে পাওয়া যায়।
ঠিক আছে, তাহলে এটা বললাম 2 নম্বর। আচ্ছা, এবার দেখো যে পরিবেশ বান্ধব যে শক্তিগুলো আছে, যেমন আমি ধরো বলছি সৌরশক্তি, তাহলে সেগুলো সীমিত হয় না, মানে সেগুলো সর্বদা থাকে, তার মানে এগুলো অফুরন্ত অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে 3 নম্বর পয়েন্টটা তোমরা লিখবা অফুরন্ত। ঠিক আছে, তাহলে আমি এটা জাস্ট সংক্ষেপে লিখলাম, তোমরা লিখতে পারো ডিটেলসে। ঠিক আছে, তাহলে এবার বললাম যে এই যে এগুলো বৈশিষ্ট্য, তাহলে একটা কোনো পরিবেশ বান্ধব শক্তি আছে, তাহলে সেগুলোর প্রধান প্রধান বৈশিষ্ট্য কি হতে পারে, সেটা প্রথমটা যেটা বলছিলাম, সেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। সেকেন্ড যেটা বললাম, সেগুলো প্রকৃতিতেই পাওয়া যায়। আর 3 নম্বর পয়েন্ট, এগুলো অফুরন্ত হয়, মানে সেগুলো কোনোদিনও শেষ হবে না। ঠিক আছে, এবার দেখো পরিবেশ বান্ধব শক্তি সম্পর্কে আমরা জানলাম, মানে যেগুলো পরিবেশের ক্ষতি করে না। তাহলে এবার যে পরিবেশ যে বান্ধব শক্তিগুলো আছে, মানে এই যে শক্তি, সাধারণ ধরো কোনো একটা শক্তি আছে, তাহলে সেই যে শক্তিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, সাধারণ যে শক্তি আছে, মানে পরিবেশ বান্ধব শক্তি নয়, নর্মাল যে শক্তিটা আছে, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়। তোমরা এইভাবে ছক করে লিখবা। প্রথম যেটা আছে সেটাকে বলা হয় নবীকরণযোগ্য শক্তি। তোমরা লিখো নবীকরণযোগ্য শক্তি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি, একই কথা। আর একটাকে বলা হয় অনবীকরণযোগ্য শক্তি। ঠিক আছে, অনবীকরণযোগ্য শক্তি, অনবীকরণযোগ্য শক্তি, এইভাবে ভাগ করবা। ঠিক আছে, এবার দেখো যে দুটো পয়েন্ট বললাম, প্রথম যেটা বলছি নবীকরণযোগ্য শক্তি, সেটার মানে কি দেখো। এবার তোমরা আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা দেখো ক্লাস 7 থেকে 12 প্রত্যেকটা জিনিস পড়াচ্ছি, তো তার জন্য অবশ্যই তোমাদের উপকার হবে। এবং দেখো আমাদের একটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে আমি অবশ্যই পাঠাবো, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা আমাদের ভিডিও যত কিছু আছে, পরীক্ষা এক্সাম সব কিছু ডিটেলস পেয়ে যাবা। তাহলে অবশ্যই এটা তোমরা আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো। তাহলে যে সকল শক্তি প্রকৃতিতে বারবার ব্যবহার করলেও শেষ হয় না, তাদেরকে বলা হয় নবীকরণযোগ্য শক্তি। বোঝা গেল? তাহলে যে সকল শক্তি বারবার ব্যবহার করলেও পরিবেশে শেষ হয় না, সেই ধরনের শক্তিকে বলা হয় নবীকরণযোগ্য শক্তি। যেমন আছে সৌরশক্তি, বায়ু শক্তি, সেগুলো। ঠিক আছে, তাহলে লিখো তোমরা যে সকল শক্তি বারবার ব্যবহার করলেও শেষ হয় না, তাদের নবীকরণযোগ্য শক্তি বলে। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি। ঠিক আছে, তাহলে এটা বললাম যে সৌরশক্তি এবং বায়ু শক্তি হলো কি, দেখো নবীকরণযোগ্য শক্তি। এবার দেখো প্রকৃতিতে যত প্রকার শক্তি আছে, সব শক্তি নবীকরণযোগ্য শক্তি হয় না, মানে কিছু কিছু আবার অনবীকরণযোগ্য শক্তিও হয়। অনবীকরণযোগ্য শক্তি মানে কি, যে সকল শক্তি ব্যবহারে শেষ হয়ে যায়, অর্থাৎ সেগুলো মানে অফুরন্ত নয়, মানে যেগুলো শেষ হয়ে যাবে, যেগুলো সীমিত। তাহলে যে সকল শক্তি পরিবেশের মধ্যে সীমিত পরিমাণে থাকে, তাদেরকে বলা হয় অনবীকরণযোগ্য শক্তি। যেমন হতে পারে জোয়ার ভাটা শক্তি, জোয়ার ভাটা নয়, জীবাশ্ম জ্বালানি শক্তি। জীবাশ্ম জ্বালানি শক্তি মানে কি, কয়লা বা পেট্রোলিয়াম, তাহলে সেই ধরনের যে শক্তিগুলো আছে, সেগুলো একদিন শেষ হয়ে যাবে, তাহলে তার জন্য সেই ধরনের শক্তিকে বলা হয় অনবীকরণযোগ্য শক্তি। তাহলে যে সব শক্তি পরিবেশের মধ্যে বললাম সীমিত পরিমাণে থাকে, আচ্ছা লিখিয়ে দিচ্ছি আমি, তোমরা লিখো যে সকল শক্তি পরিবেশে সীমিত পরিমাণে থাকে, তাদের অনবীকরণযোগ্য শক্তি বলে। যেমন জীবাশ্ম জ্বালানি শক্তি। ঠিক আছে, তাহলে জীবাশ্ম জ্বালানি শক্তি, সেটা একটা বললাম অনবীকরণযোগ্য শক্তি। কেন স্যার? কারণ যে জীবাশ্ম জ্বালানি আছে না, যেমন ধরো কয়লা বা পেট্রোলিয়াম, সেগুলো প্রকৃতিতে আনলিমিটেড থাকে না, সেগুলো এক সময় শেষ হয়ে যাবে প্রকৃতি থেকে। মানে যতই ব্যবহার করো তোমরা 10 বছর 20 বছর, এক সময় অবশ্যই সেগুলো শেষ হয়ে যাবে। তার জন্য সেগুলোকে বলা হয় কি বললাম অনবীকরণযোগ্য শক্তি। ঠিক আছে, তাহলে নবীকরণযোগ্য অনবীকরণযোগ্য শক্তির মধ্যে এগুলো বললাম, তোমরা মনে রাখো। এবার
যদি পার্থক্য তোমাদের পরীক্ষায় আসে যে নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য, তাহলে এইগুলোই তোমাদের হবে যে নবীকরণযোগ্য শক্তিটা প্রকৃতিতে সীমিত পরিমাণে থাকে না, ওটা সীমিত পরিমাণে থাকে। নবীকরণযোগ্য শক্তি যেটা আছে সেটা কোনোদিনও শেষ হয় না, আর ওটা শেষ হয়ে যায়। তাহলে এই যে পার্থক্য মেন সেগুলো বললাম, মনে রাখো। ঠিক আছে, নেক্সট এবার দেখো আমরা জানবো, তোমাদের বই এগুলো প্রথম দিকে দেওয়া আছে, আমি একটু পরে বলছি। হ্যাঁ, কয়েকটা ব্যবহার, এগুলো আমি জাস্ট বলে দিচ্ছি কারণ এগুলো খুবই ইজি। দেখো লেখা আছে তোমাদের বইয়ের প্রথম দিকে যে তাপ শক্তির ব্যবহার, মানে যে তাপ শক্তি কিসে কিসে ব্যবহার করা হয় তোমরা জানো। যেমন জ্বালানি রূপে ব্যবহার করা যেতে পারে তাপ শক্তিকে, তারপর তাপ শক্তিকে কি আলো উৎপন্ন করতে ব্যবহার করা যেতে পারে, তারপর তাপ শক্তি রান্নার কাজে ব্যবহার করা যেতে পারে, তারপর তাপ বিদ্যুৎ কেন্দ্রতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, এগুলো আছে। এবার দেখো এই যে কয়েকটা ব্যবহার বললাম সেগুলো তোমরা মনে রাখবা, এগুলো তোমাদের কোয়েশ্চেনে যদি আসে তাহলে সেগুলো থেকে তোমরা অ্যান্সার করতে পারবা। এবার তারপরে আছে তাপ শক্তির পরে তড়িৎ শক্তির ব্যবহার। তো তড়িৎ শক্তির ব্যবহার সেম হতে পারে, যেমন ধরো ট্রেন চালাতে, হ্যাঁ তড়িৎ শক্তির ব্যবহার, কোনো তড়িৎ যন্ত্র চালাতে, যেমন ধরো ইয়ে আছে মিক্সার গ্রাইন্ডার আছে, তারপর আর যেগুলো হয় ফ্যান আছে, পাখা আছে, এগুলো। তাহলে তারপর আর কি হতে পারে তড়িৎ শক্তির প্রভাবে, তড়িৎ শক্তির সাহায্যে যে কোনো জিনিস, যেমন ধরো ইলেকট্রিক কার বা কিছু মানে তড়িৎ প্রবাহীযুক্ত গাড়ি এগুলো চলে। তারপর ইলেকট্রিক মানে আরও কারেন্টের সাহায্যে অনেক কিছু হয়, তোমরা সেগুলো মনে রাখবা, এগুলো খুব ইজি তাই আমি আর ডিটেলসে বলছি না। ঠিক আছে, নেক্সট এবার আর একটা আছে জীবাশ্ম জ্বালানি শক্তির ব্যবহার। জীবাশ্ম জ্বালানি শক্তি মানে কি, যেগুলো বললাম কয়লা পেট্রোলিয়াম হয় সেগুলো। তাহলে এবার কয়লা পেট্রোলিয়াম কিসে ব্যবহার হয়, গাড়ি চালাতে, জ্বালানি রূপে, তারপর বিভিন্ন আরও যেমন ধরো ইঞ্জিন বা কোনো কিছু চালাতে, জাহাজের বা এরোপ্লেনের, তাহলে সেগুলোর কাজে ব্যবহার হয়, সেটা বললাম জীবাশ্ম জ্বালানির ব্যবহার। তাহলে এগুলো কয়েকটা ব্যবহার বা কিছু, এগুলো তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এগুলো আসে। এবার নেক্সট দেখো জানবো, যখন আমরা বললাম যে পরিবেশ বান্ধব শক্তির মধ্যে যে ভাগগুলো আছে নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য, এবার যে জীবাশ্ম জ্বালানি শক্তি আছে তার মধ্যে সেই জীবাশ্ম জ্বালানি শক্তিটা পরিবেশের জন্য ভালো নয় বা সেটা ক্ষতি করে, তো সেটা কেন, সেগুলো ইম্পর্টেন্ট। তাহলে জীবাশ্ম জ্বালানি শক্তি যেটা হয় যেমন কয়লা পেট্রোলিয়াম, সেগুলোর ক্ষেত্রে যখন সেগুলো পোড়ানো হয় বা সেগুলো ইউজ করা হয় তাহলে তার প্রভাবে প্রচুর বেশি, জানো তোমরা, বিভিন্ন ধোঁয়া, তারপর আরও বিভিন্ন গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়। তার জন্য সেগুলো যখন পৃথিবীর ওপরে যায় তখন সেগুলো একটা স্তর গঠন করে, তার প্রভাবে বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি হয়। তাহলে সেই গ্রিন হাউস বা বিশ্ব উষ্ণায়নের জন্য পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। তার জন্য জানো বর্তমানে গরম অনেক বেশি হচ্ছে। তাহলে বললাম এই যে বিশ্ব উষ্ণায়ন হয় দিয়ে অনেক বেশি দূষণ ঘটে, তার জন্য এই যে জীবাশ্ম জ্বালানি শক্তির ব্যবহার অনেকটাই কমানো উচিত বা কমানো হচ্ছে। তাহলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কেন করা উচিত নয়, সেটা পরীক্ষায় কোশ্চেন এর প্রথম পয়েন্ট। জীবাশ্ম জ্বালানির প্রভাবে পরিবেশের দূষণ অনেক বেশি হয়। তারপর সেকেন্ড, জীবাশ্ম জ্বালানির ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয় এটা। তারপর জীবাশ্ম জ্বালানির প্রভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটে। তাহলে এই যে তিনটে পয়েন্ট বললাম তোমরা এগুলো ভালোভাবে মনে রাখবা, জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে কি কি ঘটে। ঠিক আছে, এবার মেনলি আমরা দেখো যাব এই চ্যাপ্টারের যে জীবাশ্ম জ্বালানি শক্তি বা যে বর্তমানে আমাদের শক্তিগুলো আছে সেগুলো অনেক বেশি পরিবেশের ক্ষতি করে। তাহলে তার জন্য আমাদের এমন শক্তি খুঁজতে হবে যেগুলো ভবিষ্যতের জন্য আমাদের ভালো হবে এবং যেটা পরিবেশের ক্ষতি করবে না এবং যেটা কোনোদিনও শেষ হবে না। তাহলে তার জন্য বিভিন্ন ধরনের শক্তির ওপর আমাদের কাজ চলছে বা যেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি, তাহলে সেই ধরনের শক্তিগুলোকে এবার আমরা জানবো। তাহলে বোঝা গেল যে যেসব শক্তি ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না বা সেগুলো শেষ হবে না, সেই ধরনের শক্তিগুলো আমরা এবার জানবো। প্রথমে যে শক্তিটা আছে তোমরা অবশ্যই ভালোভাবে তোমরা নোট করবা, যেটা আছে সৌরশক্তি। তাহলে এই যে সৌরশক্তি, এটা সম্পর্কে এবার আমরা জানবো। এগুলো কয়েকটা শক্তি সম্পর্কে আমরা ডিটেলসে পরপর আমরা জানবো। এই চ্যাপ্টারটা দেখো প্রচুর ছোট, এটা জাস্ট দুটো পার্টে আপলোড হয়ে যাবে, তো তোমরা প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখো। আমি ক্লাস 7 থেকে 10 প্রত্যেকটা ভিডিও আপলোড করছি, তোমরা অবশ্যই দেখিও। ক্লাস 7-এর মধ্যে তোমাদের যত আছে সব ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া আছে একটা, তোমরা দেখে নিও। ঠিক আছে, এবার দেখো সৌরশক্তি সেটা কি হয় বলছি। তাহলে সৌরশক্তি যদি বলা হয় কি বা কাকে বলে, তাহলে সূর্যের আলোক শক্তিকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করা হয় সেটাকে সৌরশক্তি বলা হয়। বোঝা গেল সৌরশক্তি কাকে বলে আমি বললাম। এবার সৌরশক্তি তোমরা জানো কিভাবে ব্যবহার করা হয়, একটা সোলার প্যানেল থাকে দিয়ে সেটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এটা প্রথমে আমরা লিখি সৌরশক্তি কি, লিখো সূর্যের শক্তিকে, সূর্যের আলোক শক্তিকে, সূর্যের আলোক শক্তিকে কাজে লাগিয়ে যে শক্তি, যে শক্তি উৎপাদন করা হয় তাকে সৌরশক্তি বলে, তাকে সৌরশক্তি
বলে। তাহলে এটা হয়ে গেল সৌরশক্তি। এবার জানবো দেখো যে সৌরশক্তি কিভাবে ব্যবহার করা হয় সেটা। তাহলে জানো তোমরা যে একটা ধরো সোলার প্যানেল থাকে, তাহলে এটা ধরো একটা কোনো সোলার প্যানেল আছে, তাহলে সোলার প্যানেল আশা করছি তোমরা সবাই দেখেছো, বাড়ির আশেপাশে বা কোনো জায়গায় দেখবা লাগানো আছে, যেখান থেকে কি হয় তড়িৎ শক্তি পাওয়া যায়। তাহলে দেখো এটা ধরো আছে। এবার যে সোলার প্যানেল আছে সেগুলো অর্ধ পরিবাহী দিয়ে তৈরি হয়। অর্ধ পরিবাহী যেমন আছে সিলিকন, তাহলে এই যে সিলিকন আছে সেটা দিয়ে তৈরি হয়েছে। এবার সেগুলো সিলিকনের কাজ কি দেখো, এই যে সিলিকন আছে সেটার মধ্যে যখন এগুলো ধরো রোদ বা আলোক রশ্মি, এবার রোদ বা আলোর মধ্যে কি থাকে ফোটন কণা থাকে, ঠিক আছে। তাহলে সেই ফোটন কণা যখন এই সিলিকনের মধ্যে আসে তখন এখানে একটা প্রক্রিয়া ঘটে, সেটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে। তাহলে বললাম যখন অর্ধপরিবাহীর মধ্যে সিলিকনের মধ্যে আলো আসবে, রোদ আসবে, তখন এটার মধ্যে একটা প্রক্রিয়া হবে, সেটাকে বলা হবে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এবার এটা ক্লাস 12-এ আছে, এখন তোমরা 7-এ, ক্লাস 12 অনেক দেরি, এখন জাস্ট মনে রাখো যে বললাম এখানে একটা প্রক্রিয়া ঘটে যেটা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট। তার প্রভাবে এখানে ইলেকট্রন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় বললাম? ইলেকট্রন। এবার সেই ইলেকট্রনগুলো যখন একটা তারের মধ্যে চলে আসে, জানো তো যখন ইলেকট্রন তারের মধ্যে যায় তখন সেটাই কি হয়ে যায় কারেন্ট, মানে এটাই হয়ে গেল কি তড়িৎ। বোঝা গেল তো? দেখো তাহলে আমি বললাম যে এই সোলার প্যানেলের মধ্যে একটা প্রক্রিয়া হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট, তার জন্য সেখানে ইলেকট্রন বা তড়িৎ শক্তি উৎপন্ন হয়, দিয়ে তারপর এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তাহলে এইভাবে দেখো সৌরশক্তিকে কাজে লাগানো হয়। এবার সৌরশক্তি দেখো তার আমরা জানবো বৈশিষ্ট্য, মানে সৌরশক্তির কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমি সংক্ষেপে লিখে দেবো, তোমরা মেন পয়েন্টগুলো ভালোভাবে লিখবা, ঠিক আছে। প্রথম বৈশিষ্ট্য দেখো, এই যে সৌরশক্তি আছে সেটা একটা পরিবেশ বান্ধব শক্তি। পরিবেশ বান্ধব শক্তি মানে কি? যেটা কোনো পরিবেশের ক্ষতি করে না। সৌরশক্তি তোমরা যতই ব্যবহার করো সেটা কোনো পরিবেশের ক্ষতি করবে না, ঠিক আছে। তাহলে 1 নম্বর তোমরা লিখো পরিবেশ বান্ধব, তোমরা ভালোভাবে লিখবা। এটা বললাম প্রথম পয়েন্ট, যেটা পরিবেশ বান্ধব শক্তি হয়। একটু এমনভাবে লিখবা তোমরা নোট যেটা তোমরা বুঝতে পারো, নোট তোমাদের হাতেই, যে যতটা ভালো বানাতে পারবা সেটার সাহায্যে তোমরা পরীক্ষায় নম্বর আসবে, ঠিক আছে। তাহলে এটা বললাম। তারপর কি হয় দেখো, সৌরশক্তি যেটা আছে সেটা ওটা একটা হয় নবীকরণযোগ্য শক্তি। এবার নবীকরণযোগ্য শক্তি আগেই বলেছি যে শক্তি কোনোদিনও শেষ হবে না এবং যেটা পরিবেশের ক্ষতি করে না, ঠিক আছে। তাহলে 2 নম্বর লিখো যে এটা হয় নবীকরণযোগ্য নবীকরণযোগ্য শক্তি, ঠিক আছে। এটা বললাম নবীকরণযোগ্য শক্তি হয়। 3 নম্বর পয়েন্ট দেখো, এই যে সৌরশক্তি আছে, যে সৌরশক্তি আছে সেটা বিনামূল্যে পাওয়া যায়, তোমরা জানো সেটাতে কোনো টাকা লাগে না। মানে ধরো একটা কোনো অন্য শক্তি, যেমন ধরো আমরা বলছি এমন এক ধরনের শক্তি যেমন জীবাশ্ম জ্বালানি, কয়লা বা কিছু, তাহলে কয়লা কিনতে টাকা লাগবে, কিন্তু এটাতে বিনামূল্যে পাওয়া যায়। তাহলে এটাও একটা প্রথম ভালো একটা পয়েন্ট, তোমরা মনে রাখবা, এটা বিনামূল্যে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটা বললাম দেখো সৌরশক্তির বৈশিষ্ট্য। তার জন্য বর্তমানে দেখো বেশিরভাগ শক্তি কয়লা থেকে আসে, আশা করছি জানো, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। তাহলে সেটা বাদে বর্তমানে সবচেয়ে বেশি সৌরশক্তিকে ব্যবহার করার চেষ্টা করা হয়, কারণ সৌরশক্তিকে বললাম এগুলো বৈশিষ্ট্য আছে, পরিবেশ বান্ধব হয় ও নবীকরণযোগ্য হয়, আর পরিবেশের মধ্যে বললাম যেটা দেখো বিনামূল্যে পাওয়া যায়, তার জন্য সেগুলো বেশি সবচেয়ে ব্যবহার হয়। আজকে লাস্ট টপিক দেখো যে সৌরশক্তি কি কি কাজে ব্যবহার হয়, বা সৌরশক্তির যে ব্যবহারগুলি কি কি কাজে হয় সেগুলো। তো অনেকগুলো আছে, যেমন প্রথমটা দেখো সোলার যন্ত্র। সোলার যন্ত্র, সোলার যন্ত্র মানে কি? যেমন আছে সোলার প্যানেল, তারপর আরও যেগুলো আছে, তাহলে বিভিন্ন সোলার যন্ত্রতে এই যে সৌরশক্তি সেটা কাজে লাগানো হয়, ঠিক আছে। তাহলে এটা পয়েন্ট, এটার সাহায্যে। তারপরে কি আছে, অনেক কিছু আছে, যেমন সোলার কুকার। দেখো সোলার কুকার মানে কি? দেখো এক ধরনের যন্ত্র, তোমরা বইয়ে আশা করছি ছবি আছে দেখতে পারো, সেখানে খাবার বা কোনো কিছু রান্না করা যেতে পারে, ঠিক আছে। এই সোলার কুকার এটাও একটা সৌরশক্তির সাহায্যেই ব্যবহার হয়। তারপর কি হতে পারে, সোলার চার্জার, ঠিক আছে। দেখো সোলার চার্জার একটা যন্ত্র আছে যেটার মধ্যে সোলার এনার্জি যেটা আছে, সৌরশক্তি আছে, সেটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়, দিয়ে মোবাইল বা কোনো কিছু চার্জে ব্যবহার করা যেতে পারে। তাহলে সোলার চার্জারটা বললাম একটা সৌরশক্তির ব্যবহার। আর একটা লাস্ট বলছি দেখো, সোলার ক্যাপ, ঠিক আছে। সোলার ক্যাপ বা সোলার টুপি, দেখো যে সোলার ক্যাপ পাওয়া যায় সেটার মধ্যে একটা পাখা বা কোনো কিছু লাগানো থাকে, দিয়ে যখন বিদ্যুৎ আসে, আলো আসে, সেটা দেখো ওই যে
মোটর লাগানো থাকে, সেটার মধ্যে পাওয়ার আসে, কারেন্ট আসে, দিয়ে সেটা চলতে শুরু করে, দিয়ে সেটার সাহায্যে মানে হাওয়া বা ঠান্ডা অনুভব হয়, হাওয়া পাওয়া যায়। তাহলে এই যে সোলার ক্যাপ সেটাও ব্যবহার হতে পারে। তাহলে বললাম দেখো সৌরশক্তির অনেকগুলো ব্যবহার, তোমরা লিখে নাও। সোলার যন্ত্রতে, তারপর সোলার কুকারে, সোলার চার্জার আর সোলার ক্যাপের মধ্যে ব্যবহার হয়। তোমাদের একটা প্রশ্নের উত্তর দাও যে সকল শক্তির উৎস কি হয়, আমাদের যত শক্তি আছে তার সকল শক্তির উৎস কি সেটা বলো। এবং আমাদের বললাম ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব, এবং আমাদের ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখানে তোমরা সব ভিডিও পেয়ে যাবা। অবশ্যই সেটা দেখো এবং কমেন্টের মধ্যে বলো সকল শক্তির উৎস কি হয়।